অনেক ধরনের অসুখ বিসুখ আছে এবং তার মধ্যে কিছু অসুখ বিসুখ আছে খুবই সেনসিটিভ, যেটা নিয়ে মানুষের সচেতনতার অনেক বেশি অভাব এবং যেটা নিয়ে মানুষ নির্ভরযোগ্য তথ্য না জানার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন। এবং এরকম কিছু অসুখ হচ্ছে STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, বা STDs, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। দ্যাট মিনস সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বা শারীরিক সম্পর্কের ফলে দুইটা পার্টনারের মধ্যে যে ডিজিজগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে সেটাকেই বলছে যৌন সংক্রামক রোগ। এটা আসলে কেন হয়? প্রায় 30টার উপরে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস বা প্যাথোজেন্সের সংক্রমণের ফলে একজনের বডি থেকে আরেকজনের বডিতে এই রোগগুলো সংক্রমিত হতে পারে। এবং এই রোগগুলো আসলে কি কি? আমরা কমন কিছু রোগের নাম জানি, ফর এক্সাম্পল হ্যাপাটাইটিস বি, HIV, হার্পিস, HPV বা হিউম্যান পিপিলোমা ভাইরাসের ফলে যে সংক্রমণ হয় সেগুলো হচ্ছে 4টা ভাইরাসের মাধ্যমে এই রোগগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয় যদি তারা পারস্পরিক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন। এটা ছাড়াও আরো কিছু রোগ আছে যেটা কিওর করা যায় বা ট্রিটমেন্ট করা যায়, যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হয়। যেই ব্যাকটেরিয়াগুলো একজনের বডি থেকে আরেকজনের বডিতে ট্রান্সমিট করলে এই রোগগুলো হয় বা সংক্রমিত হয়। এই রোগগুলো কি কি? সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, ট্রাইকোমোনিয়াসিস। এই 4টা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় এবং এগুলো কিউরেবল বা ট্রিটমেন্ট করা যায়। বাট সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো যেগুলো ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ফর এক্সাম্পল HIV, আমরা এইডসের কথা জানি, হ্যাপাটাইটিস বি, হার্পিস এবং HPV বা হিউম্যান পেপিলোমা ভাইরাস। সো অলরেডি আমি একটা ভিডিওতে কথা বলেছি যে HPV বা হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে কিভাবে নারীদের জরায়ুতে ক্যান্সার হতে পারে। সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তখনই ছড়ায় যখন দুইটা মানুষের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয় এবং দুইজন মানুষ কন্ট্যাক্টে আসেন এবং তারা দুইজনের যে কেউ যদি এই একটাও ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের প্যারাসাইটস নিজেদের শরীরে বহন করেন, ইন দ্যাট কেস একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়াতে পারে। এই রোগগুলোর আসলে লক্ষণ কি? অনেক সময় দেখা যায় লক্ষণ থাকে না, একেবারে এক্সট্রিম পর্যায়ে গিয়ে ধরা পড়ে। অনেক সময় কিছু লক্ষণ থাকে, ফর এক্সাম্পল ভাইজাইনা থেকে বা পিনিস থেকে অথবা এনাস থেকে বিভিন্ন ধরনের লিকুইড বা স্রাব বের হয়ে আসতে পারে, জ্বালাপোড়া হতে পারে, অনেক বেশি চুলকানি হতে পারে, বিভিন্ন ধরনের ফুসকুড়ি টাইপের ফুরি হতে পারে, ব্লিডিং হতে পারে, পেইন হতে পারে। সো এই ধরনের কোনো সাইন অ্যান্ড সিমটম আপনি যদি আপনার প্রজনন অঙ্গ প্রত্যঙ্গে বা পেলভিস এরিয়াতে দেখে থাকেন, অফকোর্স ডক্টরের শরণাপন্ন হবেন। এবং যৌন সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বিবাহিত যারা আছেন তারা পরিবার পরিকল্পনা পদ্ধতি একটা মাত্র পদ্ধতি ইউজ করবেন, সেটা হচ্ছে কন্ডম। এটা ছাড়া আপনি যদি অন্য কোনো পদ্ধতি ইউজ করেন সেখানে কিন্তু দুইটা মানুষের রিপ্রোডাক্টিভ অর্গানস ডিরেক্ট কন্ট্যাক্টে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এই ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস আর প্যারাসাইটস আপনার শরীর থেকে অন্য মানুষের শরীরে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে একজন মা যদি কোনো কারণে এই একটা ব্যাকটেরিয়া, ভাইরাস আর প্যারাসাইট তার বডিতে কোনো কারণে হয়তো তার বডিতে এটা আছে, তিনি হয়তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত আছেন, সেটা হয়তো তিনি জানেন না। তিনি যখন প্রেগনেন্ট হচ্ছেন তখন ওই প্রেগনেন্সির টাইমে অথবা জন্ম দেওয়ার পরে অথবা ব্রেস্ট ফিডিং এর টাইমে তার সন্তান এর শরীরে এই রোগগুলো সংক্রমিত হতে পারে। তাই বিবাহিত যারা আছেন পরিবার পরিকল্পনার পদ্ধতি হিসেবে অলওয়েজ সেফেস্ট অপশন হচ্ছে কন্ডম ইউজ করা। এটার বাইরে অন্য কিছু ইউজ করলেই যৌন সংক্রামক রোগ হতে পারে। এবং এটা ছাড়াও অন্য কোনো ভাবে যদি দুইটা মানুষ যদি একসাথে কন্ট্যাক্টে আসেন, ইন দ্যাট কেস তাদের এই যৌন সংক্রামক রোগ হতে পারে। সো এইটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে নিজেকে রক্ষা করার জন্য। এন্ড আপনি যখন পরিবার পরিকল্পনা করবেন পদ্ধতিটা হতে হবে সেফেস্ট, বিকজ অলওয়েজ হেলথ এক্সপার্টরা বা ন্যাশনালি ইন্টারন্যাশনালি বলা হয় যে পরিবার পরিকল্পনার সবচেয়ে বেশি নিরাপদ পদ্ধতি হচ্ছে কন্ডম ইউজ করা, কারণ এতে করে যৌন সংক্রামক রোগগুলো সংক্রমিত হয় না। এবং এটা শুধুমাত্র যে হাজবেন্ডের বা ওয়াইফের বডিতে সংক্রমিত হচ্ছে ব্যাপারটা এরকম না,
আপনি যে সন্তানটা জন্ম দিচ্ছেন, আপনি যদি কোনো কারণে একটা ডিজিজও বহন করে থাকেন আপনার শরীরে, বা এই প্যাথোজেন্সগুলো একটাও যদি আপনার বডিতে থাকে, আপনার সন্তানের শরীরে সেটা অটোমেটিক্যালি চলে আসবে প্রেগনেন্সির সময়, ব্রেস্ট ফিডিং এর টাইমে, অথবা সন্তান জন্ম দেওয়ার পর। সো এই ব্যাপারে অফকোর্স কেয়ারফুল থাকতে হবে। আর এই ধরনের লক্ষণ হওয়া মানেই যে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে, ব্যাপারটা একেবারেই এরকম না। আরো অনেক কারণে এটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ডিসচার্জের মধ্যে অনেক দুর্গন্ধ থাকে, ব্যথা হয়, প্রস্রাব করতে গেলে ব্যথা হয়, অনেকের ঠোঁটে বা মুখে বিভিন্ন ধরনের ছোট ছোট লাম্প হয়। সো এই যে সাইনস এন্ড সিমটমস, এগুলোকে কোনো অবস্থাতে ইগনোর করা যাবে না। এগুলোর কোনো একটাও যদি আপনি দেখেন, অফকোর্স একজন ডক্টরের কাছে যাবেন, কারণ এই জিনিসগুলো না জানার ব্যাপারে দেখা যায় যে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এবং এটা শুধুমাত্র যে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে এই প্রবলেমগুলো এইরকম না। আমি ইউএস এর অনেক মানুষকে আস্ক করেছি। আই রিমেম্বার আমি একটা ফ্যামিলি প্ল্যানিং এর কনফারেন্সে গিয়েছিলাম আফ্রিকাতে, সেখানে প্রায় 190টা দেশের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করেন এরকম লিডার্সরা ছিলেন। সো আমি তাদেরকে আস্ক করেছি যে এই প্যাটার্নটা কি শুধুমাত্র আমাদের দেশে নাকি আমাদের এশিয়াতে, যে মেল পার্সনরা তারা কন্ডোম ইউজ করতে চান না। বাট আমি যখন উনাদের সাথে কথা বললাম ওই ডিসকাশনে, উনারা বললেন যে আমাদের ইউএসএ তো এই প্রবলেমটা আছে, অনেক মেল পার্সন আছে যারা কন্ডোম ইউজ করতে চান না। সো আপনি আপনার পার্টনারকে ডেফিনেটলি এটা বোঝাবেন যে ফ্যামিলি প্ল্যানিং এর এই নিরাপদ অপশনটা যদি উনারা ইউজ না করেন, নিজেদের তো ক্ষতি হবেই, এট দ্য সেম টাইম বাচ্চারও ক্ষতি হবে বা ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি হবে। আর বিয়ের আগে কিছু টেস্ট অফকোর্স করানো উচিত, যদিও এটা আমাদের আর্থসামাজিক কন্ডিশনে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বিকজ অ্যারেঞ্জ ম্যারেজ হলে দেখা যায় যে মেয়ে যদি বলে যে ছেলের টেস্ট করাতে চায়, বা ছেলেও যদি বলে যে মেয়ের টেস্ট করাতে চায়, এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা কমন না, বা কমন হলে এগুলো একটা আপার ক্লাস সোসাইটিতে কমন, যারা একটু কনসিয়াস, যারা একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল, তারা হয়তো এই টেস্টগুলা করাতে পারেন। বাট আজকে যারা ভিডিওটা দেখছেন ফিউচারে বিয়ে করবেন, তারা অফকোর্স ফ্যামিলি প্ল্যানিং এর মেথড হিসেবে যে সেফ অপশনটার কথা বললাম সেটা চুজ করবেন। আপনার পার্টনার যদি রাজি না হয়, ইন দ্যাট কেস একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে পারেন, ডিসকাস করতে পারেন এবং বিয়ের আগে কিছু টেস্ট করিয়ে নিতে পারেন। বিকজ আপনার পার্টনারের মধ্যে কেউ একজন যদি এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কোনো একটা ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা প্যাথোজেন্স ক্যারি করে থাকেন, ইন দ্যাট কেস আগে থেকে আপনি সেটা জানতে পারবেন এবং ট্রিটমেন্টে যেতে পারবেন, অথবা যদি অপশন থাকে সেখানে আপনি সরে আসতে পারবেন। আর এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ট্রিটমেন্টটা আসলে এক একটার ক্ষেত্রে এক এক রকম। অলরেডি যেটা বললাম যে কিছু ডিজিজ আছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, যেগুলো হচ্ছে কিউরেবল, অ্যান্টিবায়োটিক খেলেই হয়তো কমে যেতে পারে। ফর এক্সাম্পল সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, ট্রাইকোমোনিয়াসিস। আবার কিছু আছে ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে সংক্রমিত, যেগুলো খুবই ডেঞ্জারাস, হেপাটাইটিস বি, হার্পিস, এইচআইভি, হিউম্যান পেপিলোমা ভাইরাস। সো এগুলো একটু ডেঞ্জারাস। এটা ছাড়াও আরো অনেকগুলো আছে, সেটা নিয়ে আজকে আর কথা বলছি না। তো ট্রিটমেন্ট আসলে আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবেন এবং যেই ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটা অফকোর্স আপনি গ্রহণ করবেন এবং এই ইনফরমেশনগুলো নিজেরা জানবেন, আশেপাশে যারা আছেন তাদেরকেও জানিয়ে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, and I will see you in the next video. Bye bye, good night.